সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষাবন্ধু, প্যারা টিচার সকলেই দুশ্চিন্তার মধ্যে। কেন? কারণ তারা প্রত্যেকেই বর্তমানে এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন যে এত পরিশ্রম আমরা করছি, তার বিনিময়ে মূল্য পাচ্ছি খুবই, খুবই কম। তারপরেও যেটুকুও বা পাচ্ছি, সেটুকু পাবো তো? অর্থাৎ আমাদের চাকরিটা থাকবে তো? নাকি আমাদের চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হবে? কেনই বা দুশ্চিন্তা হবে না? কিছুদিন আগে পর্যন্ত যারা ছিল বিরোধী হিসাবে, আজ তারাই ক্ষমতায়। আর বিরোধী হিসাবে থাকাকালীন অবস্থায় তারা কি করেছিলেন? বারংবার সোচ্চার হয়েছিলেন এই সমস্ত নিয়োগগুলোকে কেন্দ্র করে। যে না, এই নিয়োগগুলো একদমই স্বচ্ছতার সাথে হয়নি। এই নিয়োগগুলোতে ছিল অবৈধতা। অনেকেই অসৎ উপায়ে কিন্তু এই চাকরিগুলো পেয়েছেন পার্টির লোক হিসাবে কিংবা টাকার বিনিময়ে। তাই এই বিষয়গুলোকে নিয়ে বিরোধী রাজনৈতিক দল তৎকালীন তারা কিন্তু আদালত পর্যন্তও গিয়েছে, আমরা দেখেছি। আজ যখন সময়ের ফেরে তারাই ক্ষমতায়, তো স্বাভাবিকভাবেই এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী বা শিক্ষাবন্ধু, প্যারা টিচার, এমনকি অঙ্গনওয়াড়ি কর্মচারী যারা কিনা পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, তারাও পর্যন্ত এই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে সত্যি আমাদের চাকরি থাকবে তো? তো যাই হোক, আমরা দেখে থাকি সিভিক ভলেন্টিয়ার বা আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মচারী, শিক্ষাবন্ধু, প্যারা টিচার কাউকেই কিন্তু সঠিকভাবে বেতনটা দেয়া হয় না। হয়নি এতদিন, এত বছরে। কাজ? না, কাজের বেলায় কিন্তু কম নয়। কাজের বেলায় বরং আরো বেশি করানো হয়। এই ধরুন আপনারা সিভিক ভলেন্টিয়ার দাদাভাইদের কথাই বলি। যদি আপনি ১০ থেকে ১৫ কিলোমিটার রাস্তা যান, দেখবেন কত জায়গায় যে সিভিক ভলেন্টিয়ার দাদাভাইদের আপনারা, দিদিভাইদের আপনারা কাজ করতে দেখবেন তার ঠিক নেই। একটা সিগন্যাল যেখানে রয়েছে, ট্রাফিক সিগন্যাল, সেখানে দেখবেন ৪-৫ জন রয়েছে সিভিক ভলেন্টিয়ার। অথচ পুলিশ কর্মী রয়েছে কজন? ১ জন। তার বেশি নয়, ২ জনও নয়। বিষয়টা কিন্তু আমাদের পরিষ্কার করে দেয় যে আমাদের রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী কিন্তু নেই। আর সেই কারণেই বিগত সরকার বাধ্য হয়েছিল সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে সেই ঘাটতিটা পূরণ করার। হ্যাঁ, অবশ্যই এখানে টাকার ব্যাপারটাও রয়েছে। একজন গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে গেলেও তাকে বেসিক স্যালারি দিতে হয় বর্তমানে ১৮,০০০ টাকা। তার সাথে 12% হাউস রেন্ট আছে। তার সাথে ন্যূনতম যেটুকু বা ডিএ দেওয়া হয় সেই শতাংশও কিন্তু বর্তমানে 18, অর্থাৎ 18% ডিএ। সবকিছু যোগ করলে প্রায় ২২-২৩ হাজার তো অবশ্যই হয়ে যায়। তো যেখানে ২২-২৩ হাজার টাকা ন্যূনতম দিতে হচ্ছে, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ারকে ৮ থেকে ১০ হাজার টাকা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে খুব অনায়াসে। তো এটা অবশ্যই একটা ব্যাপার ছিল। তো যাই হোক, বছরের পর বছর আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, শিক্ষাবন্ধু, প্যারা টিচার, এমনকি অঙ্গনওয়াড়ি কর্মী যাদের কিনা পরীক্ষার মাধ্যমে চাকরিটা পেতে হয়েছে, তারপরেও তাদেরকেও ভাতার আন্ডারেই রাখা হয়েছে, স্যালারির আন্ডারে রাখা হয়নি, আনা হয়নি আজও পর্যন্ত। তো তারা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় আছে যে আমাদের নিয়োগ নাকি স্বচ্ছতার সাথে হয়নি। বর্তমান যারা শাসক দল তারাই একটা সময় সোচ্চার হয়েছিলেন এই বিষয়গুলোকে নিয়ে। তাহলে সত্যি আমাদের সাথে কি করবেন? আমাদের চাকরি থাকবে নাকি থাকবে না? অনেক কিছু বিষয়। তো এই সমস্ত কর্মীদের মধ্যে আপনি যদি একজন হন,
হতে পারেন একজন সিভিক ভলেন্টিয়ার, হতে পারেন আশাকর্মী, হতে পারেন অঙ্গনওয়াড়ি কর্মী, বা হতে পারেন প্যারা টিচার কিংবা শিক্ষাবন্ধু হতে পারেন, বা অন্য কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারী। তো আপনাদের প্রত্যেকেই কথা বলতে চাইব যে না, চিন্তার কোনো কারণ নেই। নো টেনশন, নো চিন্তা। চাকরি হারানোর বা কাজ হারানোর আপনাদের কোনো চিন্তা কিন্তু নেই। নাম্বার 1, প্রথম পরিস্থিতিতে যদিও বা বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেমন সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার, এদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদের নির্দিষ্ট বয়স পর্যন্ত কাজের কোনো নিশ্চয়তা কিন্তু দেওয়া হয়েছিল না। আপনি ১ বছর কাজ করলেন, তারপরে আবার সরকারের ইচ্ছা না হলে আপনাকে রাখল না, এরকমটা ছিল। যদিও বা পরবর্তী সময়ে সেটা চেঞ্জ করা হয়েছে এবং ৬০ বছর পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন। ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার পরে এককালীন ৫ লক্ষ টাকার ব্যাপারটাও কিন্তু বিগত সরকার এনেছে, আমরা দেখেছি। তো যাই হোক, ৫ লক্ষ টাকাটা আপনার প্রয়োজন থাকতো না যদি সঠিকভাবে আপনাকে স্যালারির আয়ত্ততায় আনা হতো। কারণ সেক্ষেত্রে আপনার স্যালারি অনেকটাই বাড়তো এবং ৫ লক্ষ কেন, তার থেকে অনেক বেশি টাকা আপনি উপার্জন করতে পারতেন এবং আপনারা যে পরিশ্রমটা করেন তার মূল্য সত্যিই যেটা দেয়া হয় তার থেকে অনেক গুণ বেশি। তো আপনাদেরকে এটুকুই বলতে চাইব, আজকে যদি সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হয়, তাহলে কি হবে? রাজ্য কি সঠিকভাবে পরিচালনা করা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে? না, মোটেই নয়। পর্যাপ্ত পুলিশ কর্মচারী কিন্তু নেই আমাদের রাজ্যে। যদি থাকতো তাহলে আমাদেরকে একটা ট্রাফিক সিগন্যালকে দেখতে হতো না ৪ জন, ৫ জন, ৬ জন, যেখানে সিভিক ভলেন্টিয়ার রয়েছে সেখানে মাত্র ১ জন পুলিশ কর্মচারী, পুলিশ কনস্টেবল থাকে মাঝে মধ্যে, তাও আবার অফিসার থাকে না। এরকম পরিস্থিতি। তাহলে এই বিষয়গুলো দেখতে হতো না। তাহলে আমাদের দেখতে হতো না যে একটা স্কুলে যেখানে ১৫০ জন ছাত্রছাত্রী রয়েছে, ন্যূনতম ৫ জন শিক্ষক-শিক্ষিকা থাকা দরকার। সেখানে দেখতে হতো না যে ৩ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, যদি পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা থাকতো। তাই যেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী নেই, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক-শিক্ষিকা নেই, সেখানে দাঁড়িয়ে কি করে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থেকে বরখাস্ত করা যায়? বা কিভাবে প্যারা টিচারদের চাকরি থেকে বরখাস্ত করা যায়, এই অজুহাতে যে নিয়োগগুলো স্বচ্ছতার সাথে হয়নি। আগে সঠিকভাবে স্কুলটা পরিচালনা করার জন্য বা রাজ্যটা শাসন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার জন্য কর্মচারীটা তো দরকার, তাই না? তাহলে ঢালাও নিয়োগ করতে হবে। ঢালাও নিয়োগ করতে গেলে অর্থটা আসবে কোথা থেকে? এটাও কিন্তু একটা বিষয় রয়েছে। অর্থটা আসবে কোথা থেকে? এমনিতেই পশ্চিমবঙ্গ লক্ষ, লক্ষ কোটি টাকা কিন্তু ঋণ এই মুহূর্তে। একটা সময়ে আমাদের বিগত সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু খুব বড়, বড় করে আ মানে এই বিষয়গুলো বলেছিলেন যে সিপিএম থাকতে এত, এত টাকা আমাদের ঋণ করে মাথায় চাপিয়ে দিয়ে চলে গেছে। আমরা কিন্তু ১৫ বছরেও দেখতে পারিনি সেই ঋণের বোঝা একটুও কমেছে। বরং কয়েক গুণ কিন্তু সেই ঋণের বোঝা আরও বেড়েছে। অর্থাৎ উন্নতি না, দেখতে পাইনি। তো যাই হোক, বিষয়টা এরকম, আপনি প্যারা টিচার হন বা সিভিক ভলেন্টিয়ার হন বা আশাকর্মী হন, আশাকর্মীর ক্ষেত্রেও সেম ব্যাপারটা, বা শিক্ষাবন্ধু হন, সমস্ত ক্ষেত্রে আপনি যে ডিপার্টমেন্টেই বর্তমানে কাজ করুন না কেন, সেই ডিপার্টমেন্টে একটু খোঁজ নিয়ে দেখুন, পর্যাপ্ত পরিমাণে কর্মচারী কিন্তু নেই। আর না থাকার একটা বড় কারণও ছিল, বিগত সরকার একটু টেকনিক নিয়েই চলেছিল। সেটা হলো এরকম যে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে কর্মচারী নিয়োগ করতে চাই তাহলে স্যালারিটাও দিতে হবে। আর স্যালারিটা যদি দিতে হয় আপনাকে যেটা দিয়ে কাজ করানো যাচ্ছে তার থেকে ন্যূনতম ৩ গুণ দিতে হবে। ন্যূনতম ৩ গুণ, এমনকি ৪ গুণ ৫ গুণও হতে পারে। তো সেই পয়সাটা দিয়ে আমরা এদিকে ওদিকে অনেক কিছু মেলা খেলা করতে পারবো, যার মাধ্যমে আমরা ভোটটা আদায় করতে পারবো। তো এই টেকনিকে কিন্তু চলেছিল। তো এই কারণেই আপনাদের যে স্যালারি
সেটার এই করুণ অবস্থা আজও দাঁড়িয়ে রয়েছে। তো আপনাদেরকে বলব, বর্তমান সরকার যদি চায় যে এক ঝটকায় আপনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে, আইনগতভাবে যদিও বা নাও পারে, তারপরেও আমি মেনে নিলাম আইনগতভাবেও পারল, তারপরেও কিন্তু না, এইরকম দিকে কখনোই কিছুতেই ঝুঁকবে না। কেন ঝুঁকবে না? কারণ আপনাকে খুব সীমিত পয়সা দিয়ে কিন্তু কাজ করিয়ে নিতে পারছে। যেটা কিনা একজন পার্মানেন্ট কর্মচারী নিয়োগ করতে গেলে হবে না। এর থেকে ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ অর্থ কিন্তু তাকে দিতে হবে। তো নিশ্চয়ই কোনো সরকারই চায় না যে আমি বেশি টাকা হাত থেকে বের করে কর্মচারীকে দিয়ে দেবো। কোনো সরকারই চায় না। তো এই সরকারও যদি চায়ও, সেক্ষেত্রে উপায় থাকবে না। কারণ এই ক্ষমতায় আসার জন্য কিন্তু অনেক, অনেক প্রতিশ্রুতি দিতে হয়েছে। এই যে বেকার ভাতা, যেটা ১,৫০০ বিগত সরকার দিচ্ছিল, সেটা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে যে ৩,০০০ করে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল ১৫০০ এবং ১৭০০, সাধারণদের ১৫০০ এবং এসসি/এসটিদের ১৭০০, এনারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে তবেই ক্ষমতায় আসতে পেরেছেন যে ৩,০০০ করে দেবেন। এনারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন বলেই ক্ষমতায় এসেছেন যে সরকারি কর্মচারী যারা রয়েছেন, পশ্চিমবঙ্গের চাকরিজীবী যারা রয়েছেন, তাদেরকে ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশন দেবেন, সাথে কেন্দ্রীয় হারে দিয়ে দেবেন। কেন্দ্রীয় হারে দিয়ে দিতে গেলে বুঝতে পারছেন তো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কোথায় ১৮% দিয়ে আর কোথায় ৫৮% দিয়ে। অর্থাৎ একজন কর্মচারী যিনি বর্তমানে ৩০,০০০ টাকা মতো বেসিক স্যালারি পাচ্ছেন, তারও কিন্তু স্যালারি বেশি দিতে হবে শুধু ডিএর জন্য ১১ থেকে ১২,০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। তো এত টাকা যেখানে খরচ করতে হবে, এছাড়াও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন বলেই ক্ষমতায় এসেছেন যে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করব। প্রতি বছরে ১,০০,০০০-এর উপরে চাকরি দেব। শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকা নয়, সমস্ত ডিপার্টমেন্ট মিলে বলেছেন প্রতি বছরে ১,০০,০০০-এর উপরে নতুন চাকরি দেব। তাছাড়াও প্রতিশ্রুতি দিয়েছেন বলেই ক্ষমতায় এসেছেন যে আমরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। আবার একটা এইমস খুলবে, আইআইটি খুলবে। এই প্রতিশ্রুতিগুলো যদি পূরণ করতে হয়, তাহলে সেখানে কিন্তু কি প্রয়োজন? অর্থ। আর এত অর্থ যেখানে প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে যখন দেখবে যে না, আমার কন্ট্রাকচুয়াল যে কর্মচারীরা রয়েছেন, তাদের জায়গায় যদি পার্মানেন্ট কর্মচারী নিয়োগ করতে চাই, তাহলে অনেক, অনেক বেশি অর্থ প্রদান করতে হবে। আর এদেরকে দিয়েই যদি আমরা কাজটা করাতে থাকি, তাহলে অনেক কম অর্থ আমাকে দিতে হবে। অর্থাৎ হাজার, হাজার কোটি টাকা আমার সাশ্রয় হবে, যেগুলো আমি বিভিন্ন প্রকল্পে ব্যবহার করতে পারবো বা ডিএ দিতে ব্যবহার করতে পারবো। চাকরি সরকারি কর্মচারীদের, পার্মানেন্ট কর্মচারীদেরই মূলত ডিএটা দেয়া হয়। তো ডিএটা দিতে পারবো, পে কমিশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো নতুন প্রকল্প আনতে পারবো। তো স্বাভাবিকভাবেই তখন কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হবেন যে না ভাই, আমরা যখন বিরোধী ছিলাম তখন অনেক কথা বলেছি, অনেক কিছু করেছি, থাক ছেড়ে দাও। এখন বর্তমানে এরাই আমার সম্বল, এদেরকে আমাকে রাখতেই হবে। প্রয়োজনে ১০ টা পার্মানেন্ট কর্মচারীর বিরুদ্ধে গিয়ে আমি এটা করতে পারি, যে না, এটা হবে না। কিন্তু না, যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী, তাদের কিন্তু আমাকে সন্তুষ্ট রাখতেই হবে। তো এই সুযোগে আমি এটুকুই বলতে চাইবো, যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার দাদাভাই বা আপনারা আশাকর্মী দিদিরা যারা রয়েছেন, বা অন্যান্য ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল কর্মচারী দাদাভাই দিদিভাইরা রয়েছেন, তাদের বলবো, আপনাদের যুগের পর যুগ ধরে কিন্তু ঠকানো হয়েছে, তাছাড়া আর কিছুই করা হয়নি। আপনাদের যে কাজ, সেটা কোনো অংশেই কিন্তু পার্মানেন্ট কর্মচারীর থেকে কম নয়, বরং অনেক ক্ষেত্রে বেশি, আমাদের দেখা মতে। তো আপনারা একটু সচেষ্ট হন, হয়তোবা দেখবেন আপনাদের অবস্থার উন্নতি হতেও পারে। আপনারা অবশ্যই আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরুন নতুন সরকারের কাছে, যে
আমাদের ন্যূনতম একটা বেতনের আন্ডারে অন্তত আনা হোক। এই ভাতা, তার মাধ্যমে কাজ, এটা কিন্তু সত্যিই মানে চলতে পারে না। এতে করে কখনোই উন্নতি সম্ভব নয়। যখনই আপনাদের একটা নির্দিষ্ট বেতনের আন্ডারে আনা হবে, আপনাদের আম 3% করে ইনক্রিমেন্ট হবে বেতন প্রতি বছরে, ন্যূনতম ডিএটা দেয়া হবে, হাউস রেন্টটা দেয়া হবে, স্বাভাবিকভাবেই আপনার বেতন তো দ্রুততার সাথে বাড়তে থাকবে। তো নমস্কার, ভালো থাকবেন।